এই ক্লাসে আমরা আলোচনা করব কাশ্মীর সমস্যা এবং মহারাজা হরি সিং সম্পর্কে, যে কিভাবে কাশ্মীর সমস্যার উৎপত্তি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। চলো আস্তে আস্তে আমরা জেনে নিই জম্মু ও কাশ্মীর সমস্যা কিভাবে শুরু হলো। দেখো, যে কাশ্মীর সমস্যা হলো ভারত আর পাকিস্তানের মধ্যে মেনলি সমস্যা, ভারত আর পাকিস্তানের মধ্যে এই দুটো দেশ, তাই তো, মেনলি এই দুটোর মধ্যে সমস্যা এবং একটা সুদীর্ঘ সমস্যা, অনেক দিন ধরে কিন্তু চলছে এবং এটা ভূ রাজনৈতিক একটা বিরোধ, যার গোড়ার দিকে জড়িয়ে আছে মহারাজা এই হরি সিংয়ের সিদ্ধান্তের উপর। একটা দেখো, ভুল সিদ্ধান্তের জন্য ভারত এবং পাকিস্তান দুটোই কিন্তু সাফার করছে। ঠিক আছে, মহারাজা হরি সিং সম্পর্কে আমরা জানব। কে এই মহারাজা হরি সিং? তিনি কে ছিলেন, যার নাম এই কাশ্মীর প্রসঙ্গ আসলেই উঠে আসে বারবার? দেখো, জম্মু এবং কাশ্মীরের শেষ ডোগরা রাজা ছিলেন হচ্ছে এই হরি সিং, এবং তিনি ছিলেন ধর্মে হিন্দু। তবে বেশিরভাগ যে মানুষ বা বেশিরভাগ যে বাসিন্দা বা জনগণ সেটা ছিলেন কিন্তু মুসলিম। তাহলে রাজা ছিলেন হিন্দু কিন্তু জনগণ ছিলেন কি মুসলিম। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় তিনি চেয়েছিলেন যে একটা স্বাধীন থাকতে, মানে না ভারতের আর না পাকিস্তানের, তিনি স্বতন্ত্র থাকার চেষ্টা করেছিলেন। দেশীয় রাজা হিসেবে তিনি রাজত্ব করবেন এমনটা চাইছিলেন। কিন্তু 1857 থেকে 1947 পর্যন্ত আমরা যদি দেখি ভারতের ইতিহাস, যে জম্মু কাশ্মীরের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল। দেখো, জম্মু কাশ্মীর ছিল মেনলি প্রথমের দিকে, মানে 1857 মানে সিপাহী বিদ্রোহের পরপর এটা ছিল ভারতের একটা অধীন স্বতন্ত্র রাজ্য, মানে ওরা ব্রিটিশের অধীনে রয়েছে কিন্তু একটা আলাদাভাবে একটা রাজ্য হিসেবে পরিগণিত ছিল। 1947 সালে ব্রিটিশরা ভারত যখন ভাগ করে এবং স্বাধীনতা দেয়, তখন রাজ্যগুলোকে 3টে বিকল্প বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। হয় তারা ভারতের সঙ্গে যুক্ত হবে, ভারতভুক্ত হবে, অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। তাহলে হয় ভারতের সঙ্গে যুক্ত অথবা পাকিস্তানের সঙ্গে যুক্ত, আর যদি কারোর কোনোটাই যদি পছন্দ না হয় তাহলে সে স্বাধীনভাবে স্বতন্ত্র থাকতে পারে। এই 3টে অপশান দিয়েছিল, ঠিক আছে, ইংরেজদের তরফ থেকে। এবার এই কাশ্মীর সমস্যা তাহলে কী নিয়ে শুরু হলো? দেখো, ঘটনাক্রম যদি আমি দেখি পরপর, 1947 সালে ভারত পাকিস্তান কী হলো, আগস্ট মাসে ভারতের পাকিস্তানের মধ্যে বিভাজন হলো, তাই তো। ধর্মের ভিত্তিতে মেনলি ভাগ হয়েছে ভারত এবং পাকিস্তান। হিন্দুরা থাকলো ভারতে এবং বেশিরভাগ মুসলিম চলে গেল কোথায়, পাকিস্তানে। কিন্তু অক্টোবরে যদি আমি দেখি যে 1947 সালে পাকিস্তান সমর্থিত উপজাতি, বিশেষ করে মিলিশিয়ারা, এই মিলিশিয়ারা এরা কাশ্মীরে হঠাৎ করেই আক্রমণ করে বসে। কেননা এই যে হরি সিং, এই হরি সিং এ কী করলো, স্বতন্ত্রভাবে থাকলো, না ভারতের সঙ্গে না পাকিস্তানের সাথে কারোর সাথেই যুক্ত হলো না। কিন্তু পাকিস্তানের একটা উপজাতি সংস্থা, এরা কি মিলিশিয়ারা, এই মিলিশিয়ারা কী করলো, কাশ্মীরের পরে হঠাৎ করে আক্রমণ করে বসলো। ভয় পেয়ে হরি সিং কী করলো, ভারত সরকারের কাছে ভিক্ষা চাইলো এবং বাঁচার জন্য আর্জি জানালো। সেটা হচ্ছে 26 অক্টোবর 1947 সাল। হরি সিং কী করলো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা একত্রীকরণ দলিলে ভারত দিল্লিতে এসে সে কী করলো, সই করে দিল। তাহলে দেখো, ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো না, কিন্তু বেশিরভাগ জনসংখ্যা কিন্তু মুসলিম। তাহলে পাকিস্তান চাইছিল যে কাশ্মীরটা জনসংখ্যার বিচারে যেহেতু মুসলিম বেশি, অতএব এটা পাকিস্তানের একটা অংশ। কিন্তু হরি সিং যেহেতু হিন্দু এবং হঠাৎ করেই যেহেতু পাকিস্তানের মিলিশিয়ার উপর যদি আক্রমণ করেছে, ও ভয় পেয়ে কী করলো, দিল্লিতে এসে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এতে স্বাক্ষর করে দিল। ফলত ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করলো, যেহেতু ওখানকার যে রাজা সে এটি পাওয়ার আমাদের হাতে দিয়েছে, ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন বা একত্রীকরণ দলিলে স্বাক্ষর করেছে, অতএব কাশ্মীর কিন্তু ভারতের। সেটা 27 অক্টোবর 1947 সালে ভারতীয় সেনাবাহিনী কী করে, কাশ্মীরে প্রবেশ করে এবং এই হামলা প্রতিরোধ করে। যারা মিলিশিয়ারা যে আক্রমণ করলো, এই আক্রমণটা তারা প্রতিহত করে। এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটা কি? দেখো, এটা হচ্ছে এমন একটা আইনগত দলিল বা চুক্তি যার দ্বারা কাশ্মীর ভারতীয় ইউনিয়নের অংশ হয়ে যায়, ঠিক আছে। এবং এই চুক্তিতে হরি সিং সম্মত হন শুধুমাত্র 3টে বিষয়ে ভারতের উপরে ছেড়ে দেন। কি? সেটা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে, ডিফেন্সের ব্যাপারে, পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি এবং কমিউনিকেশন বা যোগাযোগ। এই 3টের জন্য কিন্তু ভারতকে তার স্বতন্ত্র পাওয়ার দিয়ে দেয়। তবে এই চুক্তির পর কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে ভারত কী করলো, 370 ধারা নতুন কিন্তু যুক্ত করলো ভারতীয় সংবিধানে, যুক্ত করে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হলো। ভারতের যুক্তি কি? কাশ্মীর ভারতের আইনগত অংশ, এটা ভারতের যুক্তি। কেননা কাশ্মীরের যে রাজা, সেই হিন্দু রাজা হরি সিং, ইনি ভারতকে কী করলো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে সাইন করে দিয়েছে, অতএব এটি ভারতের অংশ, রাজা যেহেতু লিখে দিয়েছে তাই।
মহারাজা হরি সিং নিজেই তো স্বাক্ষর করে দিয়েছেন, তাহলে সে পক্ষে সেদিক দিয়ে বলতে গেলে অবশ্যই যে কাশ্মীরটা ভারতেরই অংশ। তাই কাশ্মীর ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হলো 370 ধারার মাধ্যমে। কিন্তু পাকিস্তান কি বলছে? পাকিস্তান বলছে যে কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেহেতু, তাহলে সংখ্যাগরিষ্ঠতার বিচারে সেখানে যেহেতু মুসলিম বেশি, অতএব কাশ্মীর কিন্তু পাকিস্তানের, এই দিকে তারা যুক্তি দিচ্ছে। তাই এটি পাকিস্তানের অংশ হওয়া উচিত ছিল, যেটা বললাম। হরি সিংকে মুসলিম জনতার ইচ্ছে উপেক্ষা করে সে ভারতের সঙ্গে কিন্তু যুক্ত হলো। তাহলে দেখো, তাহলে এই হলো পাকিস্তানের যুক্তি, আর ভারতের যুক্তিতে পড়লাম। এবার জাতিসংঘের ভূমিকা কি এখানে? যে 1948 সালে ভারত কিন্তু জাতিসংঘের কাছে এই যে বিষয়টা, যে ভারত এবং পাকিস্তানের যে দাঙ্গা, সেইটা কিন্তু তারা তুলে ধরে এবং জাতিসংঘ যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায় এবং জম্মু কাশ্মীরের জন্য দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা অংশ হচ্ছে ভারতের, যেটা নিয়ন্ত্রণাধীন ছিল, যেটা হরি সিংয়ের, তার কিছুটা অংশ অলরেডি পাকিস্তানের কাছে চলে যায়, যে অংশটা কি পিওকে। তাহলে একটা অংশ থাকে পিওকের কাছে, আর একটা মেন পোর্শনটা থাকে কিন্তু ভারতের কাছে। তাহলে আমরা বুঝলাম যে কাশ্মীর সমস্যা কী এবং কীভাবেই বা এই সমস্যা তৈরি হলো এবং মহারাজা হরি সিংয়ের কী ভূমিকা, সেটা আমরা জানলাম। চলো, এই সম্পর্কিত এখন আমরা কিছু পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব। দেখো, প্রথম প্রশ্ন আছে, কাশ্মীরের উড়ি হামলার পর ভারতের কোন সামরিক পদক্ষেপ নেয়? দেখো, প্রথম অপশান আছে অপারেশন কার্গিল। কার্গিল অপারেশন হয়েছিল 1999 সালে। অপারেশন কার্গিল কিন্তু প্রকৃতপক্ষে অপারেশন বিজয়। এই অপারেশন বিজয়ের মাধ্যমে কিন্তু ভারত জয়লাভ করেছিল কার্গিল যুদ্ধে। অপারেশন মেঘদূত কত সালে হয়েছিল? অপারেশন মেঘদূত হয়েছিল 1984 সালে। সিয়াচেন হিমবাহ পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন বা পাকিস্তান আর্মি বলতে পারো, তারা কী করলো, সিয়াচেন হিমবাহটাকে দখল করে নিয়েছিল। তখন ভারতীয় সেনা অপারেশন মেঘদূতের মাধ্যমে সেটি দখলমুক্ত করে 1984 সালে। সার্জিক্যাল স্ট্রাইক, এটি কিন্তু উড়ি হামলার কিছু পরেই কিন্তু ভারতের সামরিক যে পদক্ষেপ সেটা নেওয়া হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে, সেটা হচ্ছে 2016 সালে। অপারেশন বিজয় তো বললাম যে 1999 সালে কার্গিল যুদ্ধের মাধ্যমে অপারেশন বিজয় এসেছিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, উড়ি হামলার পর কোন সামরিক সংগঠন সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল? সেটা অপশন সি, সার্জিক্যাল স্ট্রাইক। কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলা বা সুইসাইড বোম্বিং প্রথম কবে হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, 2001 সালে। 2001-এর পরের থেকে এটা কিন্তু খুব একটা ট্রেন্ডিং বিষয়ে চলে আসে, কেননা অনেকেই নিজের থেকে সুইসাইড করার চেষ্টা করছিল, নিজের গায়ে বোম বেঁধে, ঠিক আছে, বিভিন্ন যে আর্মি ট্রেনিং ক্যাম্প আছে বা বেস আছে সেখানে গিয়ে সে কী করছিল, নিজেও মরছিল এবং অন্যেরও ক্ষতি করে কিন্তু মারা যাচ্ছিল। এটা হচ্ছে আত্মঘাতী বোমা হামলা বা সুইসাইড বোম্বিংয়ের মাধ্যমে একটা বহুল প্রচলিত ওঠে। তো প্রথম এটা হয়েছিল 2001 সালে। 1947 সালে জম্মু এবং কাশ্মীরে পাকিস্তান সমর্থিত উপজাতীয় আক্রমণের পর কোন চুক্তির মাধ্যমে ভারত সরকার কাশ্মীর দখল নেয়? সেটা হচ্ছে সিমলা চুক্তি, লাহোর চুক্তি, জন্দ্রা চুক্তি, আর হচ্ছে সংযুক্তি চুক্তি বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। সঠিক উত্তর হবে অপশান ডি, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে ভারত কাশ্মীরকে দখল করে। কাশ্মীরে উগ্রপন্থী আন্দোলনের সূচনা প্রধানত কোন দশকে শুরু হয়? তো সঠিক অ্যান্সার হবে 1980-র দশকে। কারণ 1989 সালে প্রচণ্ড চরম মাত্রায় উগ্রবাদী সংগঠন কাশ্মীরে এরা আন্দোলন সূচনা করে এবং 1990 সাল নাগাদ কিন্তু এই সূচনার ফলে টোটাল কাশ্মীর থেকে কিন্তু হিন্দু পণ্ডিতদের গণনির্বাসন হয়েছিল 1990 সালে। দেখো, কাশ্মীরি পণ্ডিতদের গণনির্বাসন ঘটে কোন সালে? সেটা হচ্ছে 1990, অপশান সি হবে। পুলওয়ামা জঙ্গি হামলা ঘটেছিল কোন সালে? 17, 2018, 2019, 2020। সঠিক উত্তর হবে অপশান সি, 2019। এই আক্রমণের ফলে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ যে ফোর্স বা সিআরপিএফ প্রায় 40 জন কিন্তু এই আক্রমণের ফলে, পুলওয়ামা জঙ্গি হামলার ফলে নিহত হয়েছিল। কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সাথে পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ কবে হয়? দেখো, কার্গিল যুদ্ধ আটটুকু আলোচনা করেছি 1999 সালে। ভারত পাকিস্তানের মধ্যে সিয়াচেন হিমবাহ নিয়ে সংঘর্ষ শুরু হয়েছিল কোন সালে? সেটা 1984 সালে হয়েছে মেনলি। কাশ্মীরি তরুণীদের মধ্যে উগ্রপন্থা ছড়াতে কোন প্রতিবেশী দেশের প্রধান ভূমিকা রয়েছে? অবশ্যই অপশান সি, পাকিস্তান হবে। কাশ্মীরে 370 অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হয়েছিল 5ই আগস্ট 2019 সালে। এটা হবে সঠিক। জৈশ ই মোহাম্মদ, যা কাশ্মীরে অনেক জঙ্গি হামলার জন্য দায়ী, তাদের প্রধান ঘাঁটি কোথায়? প্রধান ঘাঁটি অপশান হবে কোথায়? অপশান বাহাওয়ালপুর, অপশান ডি। কাশ্মীরের কোন জায়গায় 2001 সালে ভারতীয় পার্লামেন্ট হামলার সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা প্রস্তুতি নিয়েছিল বলে জানা যায়? সেটা হচ্ছে অপশান এ, কুপওয়ারা।
কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের পক্ষ থেকে একাধিকবার ট্র্যাক টু ডিপ্লোমেসি বিকল্প কূটনৈতিক প্রচেষ্টা হয়েছে। এর অন্তর্গত হচ্ছে গোপন সামরিক হস্তক্ষেপ, অবসরপ্রাপ্ত কর্মচারী ও বুদ্ধিজীবীদের মাধ্যমে আলোচনা। অপশন বি হবে সঠিক। কাশ্মীর ঘিরে রুদ্ধদ্বার নীতি বা পলিসি অফ আইসোলেশন প্রধানত কোন সময় প্রয়োগ করা হয়? সি হবে সঠিক। বুরহানি কে ছিলেন? এটা যে হিজবুলের একটা জঙ্গি, হিজবুল মুজাহিদ্দিনের জঙ্গি। কাশ্মীরের সমস্যার পেছনে সবচেয়ে বড় ভৌগোলিক কারক হচ্ছে অপশন বি, সীমানা বিভ্রান্তি এবং দাবিদান। কাশ্মীরে নিয়মিত নিরাপত্তা বজায় রাখতে কোন বাহিনী মোতায়েন করা থাকে? সেটা হচ্ছে সিআরপিএফ। অপশন ডি। কাশ্মীর সমস্যার কারণে 1947 সাল থেকে ভারত পাকিস্তানের মধ্যে কয়টি যুদ্ধ হয়েছে? কয়টি যুদ্ধ হচ্ছে? অপশন সি, 4টি। কাশ্মীর সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের প্রচেষ্টা হিসেবে 2010 সালে কেন্দ্রীয় সরকার কাকে কাশ্মীরি মধ্যস্থতা করতে পাঠায়? সেটা হচ্ছে অপশন ডি, রাধা কুমার। এই ছিল আজকের কাশ্মীর সমস্যা এবং মহারাজা হরি সিং সম্পর্কে ছোট্ট একটি সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই।